ফার্স্ট অফ অল এক বাচ্চার বাবা উনি, তাই উনি নেভির ক্যাপ্টেন হোক কিংবা সামান্য অফিসার, আমার তাতে বিন্দু মাত্র কিছু যায় আসে না। আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। তৃষা তীব্র চিৎকারে কথাগুলো বললেও ঘরের অন্য দুই সদস্যের মধ্যে বিশেষ কোনো বিকার দেখা গেল না। ভাবি শাইলা বেগম বসার মূর্তির ন্যায় নির্বিকার চিত্তে বসে আছেন, আর বড় ভাই তৌফিক সাহেব অপরাধীর মতো মস্তক অবনত করে নিঃশব্দে অবস্থান করছেন। তৃষা সদ্য কলেজে পদার্পণ করেছে বলা যায়। চঞ্চলতা তার স্বভাবজাত। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের অত্যন্ত মনোযোগী একজন শিক্ষার্থী। বাড়ি সুবর্ণনগর গ্রামে হলেও পড়াশোনার খাতিরে শহরে থাকে সে। তবে দুদিন আগে বড় ভাইয়ের অসুস্থতার খবরে হন্তদন্ত হয়ে জরুরি ভিত্তিক ছুটি নিয়েই আজ হোস্টেল থেকে ছুটতে এসেছে সে। অথচ বাড়ি এসে দেখল ভাইয়ের অসুখটা আসলে একটা বাহানা মাত্র। আসল উদ্দেশ্য তাকে বিয়ে দেওয়া। সাধারণ বিয়ে হলে তার হয়তো কোনো আপত্তি থাকতো না, কিন্তু যখন শুনল তার পাত্র আরজু এহসান, শায়লা বেগমের দূর সম্পর্কের আত্মীয় এবং নেভির দাপটে ক্যাপ্টেন, তৎক্ষণাৎ বেঁকে বসেছে সে। কারণ একটাই, আর্য বিপত্নিক। শুধু তাই নয়, তার 5 বছরের একটি মেয়েও আছে তার। তৃষা ফুঁসতে ফুঁসতে বলল, ভাইয়া তুমি অন্তত কিছু বলো। আমায় এভাবে মিথ্যে বলে ডেকে এনে এই বয়সে একটা বাচ্চার মায়ের চেয়ারে বসিয়ে দিতে চাইছো? শায়লা বেগম এবার মুখ খুললেন, গলস্বর তীক্ষ্ণ করে বললেন, অনেক তো হলো। বাবা মা মরা ননদকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি। এখন আমাদের ঘাড়ে বসে আর কতদিন থাকবি? ভালো পাত্র পেয়েছি, তাই সম্বন্ধ করেছি। তোর ভালোর জন্যই বলছি তৃষা, জেদ করিস না। ভাবির মুখের এই কর্কশ কথাগুলো তৃষার বুকে তীরের মতো বিঁধল। নিজের ভাইকেও আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে তার। তৌফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তৃষা, আর্য মানুষ হিসাবে খুব ভালো। তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে রে বোন আমার। আর জেদ করিস না। তৃষা বরাবরই বড্ড একগুঁয়ে। জেদ আর ক্রোধে প্রকম্পিত কণ্ঠে সে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না ভাইয়া। বড্ড ভেবেছো আমাকে নিয়ে। এবার আমার নিজের চিন্তা আমাকে করতে দাও। এই বিয়ে আমি করব না, করব না মানে করবই না। শাইলা বেগম অত্যন্ত ধূর্ত রমণী। আর্যর সাথে বিয়ে হলে তৃষার ভবিষ্যৎ করবে কিনা সে ব্যাপারে তার কিছু যায় আসে না। তিনি চিন্তিত নিজের ভবিষ্যৎ নিয়ে। আর্যর সাথে তৃষার বিয়ে হলে তার ভবিষ্যৎ আর তার ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিষ্কার। শাইলা বেগম এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তৌফিক নেওয়াজের দিকে আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলেন, এই জন্যই বলছিলাম, বোনকে বেশি আশকারা দিও না। শুনলেন আমার কথা? পাঠালে শহরে পড়তে। এখন বুঝেছো তো ঠেলা। এত বড় মেয়ে এখন মাথার উপর চড়ে নাচছে, মুখে মুখে তর্ক করছে, আমাদের খেয়ে পড়ে আমাদেরই অপমান করছে। তৌফিক সাহেব অসহায়ের মতো মিনমিন করে বললেন, আরে ও তো ছোট মানুষ, হুট করে সব শুনে ঘাবড়ে গেছে। ছোট মানুষ? শাইলা বেগমের ব্যঙ্গাত্মক হাসিতে ঘর যেন কেঁপে উঠল। 18 বছর বয়স হয়েছে, একে ছোট মানুষ বলো না। আর কতকাল আমাদের হাড় মাস জ্বালিয়ে এখানে পড়ে থাকবে? আমরা কি নিজেদের সন্তানদের বাদ দিয়ে আজীবন ওর পিছনে টাকা ঢালবো? ক্যাপ্টেন আর্যর মতো পাত্র কপালের জোটার ভাগ্যের ব্যাপার। আর্যর হাত ধরে এই বাড়ির উন্নতি আসবে বলেই তো আমি এত খাটছি, আর উনি এখন নখরা দেখাচ্ছেন। তৃষা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভাবির কথাগুলো তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করল। সে বুঝতে পারল এ বাড়িতে তার অবস্থান এখন কেবলই একজন বোঝা হিসেবে। তার পড়াশোনা, তার স্বপ্ন সবই শায়লা বেগমের চোখে অপচয়। শায়লা বেগম থামলেন না, আরও বিষ ঢেলে বললেন, নিজের বাপ মা তো নেই, এখন আমরা মরে গেলেই তো বাঁচিস। তাহলে বুঝতি দুনিয়া কত কঠিন। আমাদের ঘাড় মোটকে খেয়ে এখন সতীপান্না দেখানো হচ্ছে। রাজি না হলে আজই হোস্টেলে চলে যা, আর কোনোদিন এই বাড়ির মুখ দেখবি না। আমরাও দয়ামুক্ত হই। তৌফিক সাহেব অপরাধীর মতো মাথাটা নিচু করে রইলেন। নিজের আদরের বোনটার দিকে যেই একটা প্রতিবাদ করার সাহসও তার নেই। তৃষার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল।
কিন্তু পরক্ষণেই সে সেটা মুছে ফেলল। জেদটা এখন আর বিয়ে না করার ওপর নেই, বরং এ বাড়ি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ওপর চেপে বসেছে। শায়লা বেগমের প্রতিটি কথা তাকে বুঝিয়ে দিয়েছে এখানে তার মায়ের কোনো দাম নেই। তৃষা কাঁপা কাঁপা গলায় কিন্তু স্পষ্ট স্বরে বলল, থামো ভাবি, আর একটা কথাও বলবে না। আমি বুঝতে পেরেছি আমি তোমাদের কাছে কতটা অপছন্দের। তোমাদের ঘাট থেকে নামার জন্য যদি এই বিয়েটাই সমাধান হয় তবে আমি রাজি। তৌফিক সাহেব চমকে উঠে ডাকলেন। তৃষা, তৃষা ভাইয়ের দিকে না তাকিয়ে শায়লা বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করব, আজই করব। তবে মনে রেখো ভাবি, আজ এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি, মানে চিরকালের জন্য নিচ্ছি। শায়লা বেগমের মুখে এক পৈশাচিক জয়ের হাসি ফুটে উঠল। তিনি ব্যস্ত হয়ে বললেন, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ঈশার বাবা, যাও আয়শা কাকিদের খবর দাও, ওরা তো আজই আসতে চেয়েছিলেন। আর কাজী সাহেবকে বলে রেখো আজ রাতে শুভ কাজটা সেরে ফেলে। তৃষা ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল, অথচ তার চঞ্চল মনটা আজ নিথর হয়ে গেছে। যার সাথে জীবন শুরু হতে যাচ্ছে তার প্রতি কোনো ভালোবাসা নেই, নেই কোনো আগ্রহ। আছে কেবল এক বুক অভিমান আর নিরুপায় হয়ে মেনে নেওয়া এক নিয়তি। পৌষের শেষ প্রহর আসন্ন। দীপালোক ম্লান হয়ে আসাতে ছায়া বিস্তর দীর্ঘতর হয়েছে। আকাশপ্রান্তে গোধূলি রাঙা আভা যেন কোনো এক বিদায় ব্যথার করুণ রাগিনী আলাপ করছে। নীল দিগন্ত কমলাভ রঙে রঞ্জিত। আর্যদের গাড়িটা এসে থামল সুবর্ণনগর গ্রামের শান্ত প্রান্তর চিরে এক সুদৃশ্য অট্টালিকার সম্মুখে। বাড়িটি দুইতলা বিশিষ্ট, ওপরে তৃণ সবুজ রঙের টিনের ছাউনি, যা শহরে মানুষের কাছে টিনশেড হিসেবে পরিচিত। চারদিকের পরিপাটি বাগান আর কারুকার্যময় স্থাপত্য বলে দেয় এ পরিবারটি কেবল বিত্তবানই নয়, যথেষ্ট রুচিবোধ সম্পন্ন। গাড়ির ভেতরে ক্যাপ্টেন আরজয় আহসানের মুখছবি শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশের মতো গম্ভীর, ললাটে চিন্তার সূক্ষ্ম রেখা। এই পরিণয়ে তার বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না, বরং এক প্রকার বাধ্য হয়ে সে আজ এখানে উপস্থিত। সহধর্মিনী সেই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর পর তার জগৎটা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশেষ করে তার 5 বছরের মেয়েটি, যে একসময় প্রজাপতির মতো চঞ্চল ছিল, সে এখন এক বিষণ্ণ ছায়ায় পরিণত হয়েছে। বাবার সান্নিধ্য ছাড়া সে এক মুহূর্ত স্থির থাকতে পারে না, এমনকি কক্ষের বাহিরে পর্যন্ত পা বাড়ায় না। অথচ পেশার তাগিদে আর্যকে দিনের অধিকাংশ সময় সমুদ্রের নোনা জলে আর রণতরীর ব্যস্ততায় অতিবাহিত করতে হয়। প্রাণ প্রিয়তমাকে হারিয়ে আর্য জগৎটাও বড্ড অগোছালো। তার উপর মাতৃহীনা ছোট্ট মেয়েটি তার চোখের মণি। মেয়েটির সামান্য কষ্ট সহ্য করা সম্ভব নয় আর্যর পক্ষে। তাই বিয়েতে বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও শুধু মেয়ের মুখের দিকে চেয়ে চাচির কথায় রাজি হয়েছে সে। গাড়ি থেকে নামার আগে আর্য একবার নিজের মনেই দীর্ঘশ্বাস ফেল। নীল দিগন্তের কমলাভ আভা তখন ক্রমশ গাঢ় অন্ধকারে নীল হতে শুরু করেছে। তৌফিক সাহেব গাড়ির শব্দ পেতেই ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে এলেন। মুখে মেকি হাসি রেখা থাকলেও দৃষ্টিতে অপরাধবোধের ছায়া। শায়লা বেগমও ভেতর থেকে উৎসুক নয়নে তাকিয়ে আছেন। তার আকাঙ্ক্ষার সিদ্ধি বুঝি এই মুহূর্তেই হতে চলেছে। অন্দরমহলে তৃষার শয়নকক্ষে তখন কৃত্রিম উৎসবের আয়োজন চলছে। বাতাসের আর্দ্রতায় পৌষের হাড় কাঁপানো শীতের চেয়েও বেশি অনুভূত হচ্ছে এক থমথমে নীরবতা। তৃষার ছোটবেলার 2 সখী ওহি আর সিয়া তাকে বিবাহের সাজে সাজাতে ব্যস্ত। পাড়ার চঞ্চল মেয়েদের স্বভাব সুলভ কৌতূহল আর হাসাহাসি আজ যেন তৃষার কানে তপ্ত বালুর মতো বিচ্ছে। ওহি ওর চুলে ফুল গুজতে গেল। তৃষা ঝটকা দিয়ে মাথাটা সরিয়ে নিল। ওহি মুখটা ছোট্ট করে বলল। তৃষা আয়নার দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি হাসল, বলল, পার্সোনালিটি দিয়ে কি ধুয়ে খাবো? ফার্স্ট অফ অল, উনি এক বাচ্চার বাপ। তোদের কাছে এটা দারুণ মনে হতে পারে, আমার কাছে জাস্ট এটা একটা ট্রাপ। এতই যখন পছন্দ, যা না গিয়ে বিয়ে করে আয়। কে মানা করেছে? সিয়া ফিসফিস করে বলল, ওফ তৃষা, কি সব বলছিস? বাচ্চার মা হবি তো কি হয়েছে? ক্যাপ্টেন ওয়াইফ হওয়ার সুযোগ কি সবাই পায় বল? আর এমনিতেও তোর তো বাচ্চা অনেক পছন্দ। ওটা ওয়াইফ না, সেকেন্ড ওয়াইফ। সিয়া, আমার সেকেন্ড ওয়াইফ হওয়ার শখ আমার কোনো কালেই ছিল না।
আর এটা ঠিক যে আমার বাচ্চা অনেক পছন্দ, কিন্তু কিন্তু তা বলে অন্যের বাচ্চার মা নিজের পড়াশোনা ক্যারিয়ার সব বিসর্জন দিয়ে আমি অন্যের বাচ্চার ন্যানি হতে যাব কোন দুঃখে? তৃষার প্রত্যুত্তরে ওহিসিয়া রীতিমতো চুপসে গিয়েছে। তবে তৃষা দমে নেই, আরও কিছু কড়া কথা শোনানোর জন্য তৈরি হচ্ছে সে। ঠিক তখনই ঘরে ঢুকলেন শাইলা বেগম। তৃষার তেরা কথাগুলো ওনার কানে গেছে। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, তোর ড্রামা কি শেষ হবে না তৃষা? বাইরে গেস্টটা এসে বসে আছে আর তুই এখানে ফ্রেন্ডদের সাথে সিন ক্রিয়েট করছিস। তৃষা উঠে দাঁড়ালো। পরনের শাড়িটা যেন ওর কাছে একটা বোঝা। ও ভাবি চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, আমি ক্রিয়েট করছি না ভাবি, তোমরা করেছো। যে নাটকটা শুরু করেছো সেটা শেষ দেখার জন্যই তো এখানে বসে আছি। চলো, কোথায় যেতে হবে? শাইলা বেগম মনে মনে রেগে গেলেও এখন তা দেখালেন না, কারণ আজকের রাতটা পার করতে পারলেই ওনার আপদ বিদায় হবে। তিনি তৃষার হাত ধরে একরকম টেনে নিয়ে যেতে যেতে বললেন, এই তেজটা যেন বাসর ঘরেও থাকে, তখন বুঝবি দুনিয়া কত কঠিন। আমি না হয় বুঝবো দুনিয়াটা কঠিন কতটা, তবে তোমার নিজেরও কিন্তু একটা মেয়ে আছে ভাবি, তাকেও এভাবে জীবনের বাস্তবতা শেখাবে তো? শাইলা বেগম ক্রোধিত দৃষ্টিতে তাকালো তৃষার দিকে। তৃষা জবাবে বাঁকা হাসল শুধু। অতঃপর নিজেই নেমে গেল নিচের তলার উদ্দেশ্যে একা একাই। বৈঠকখানায় একটা ভারী স্তব্ধতা। মাঝখানে একটা কারুকার্য করা পর্দা টানানো হয়েছে। এক পাশে পুরুষদের মজলিস, অন্য পাশে অন্দরমহল। পর্দার এপাশে আরজয় হোসান পাথরের মূর্তির মতো বসে আছে। তার পরনে সাদা ফর্মাল শার্ট, আর চোখে মুখে এক বিষণ্ণ গাম্ভীর্য। আর পর্দার ওপাশে ক্রোধিত তৃষা। কাজী সাহেব গম্ভীর গলায় তৌফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তৌফিক সাহেব মাথা নাড়লেন। কাজী সাহেব এবার তৃষার উদ্দেশ্যে পর্দার আড়াল থেকে বললেন, তৃষা কয়েক সেকেন্ড চুপ করে রইল। ঘরের প্রতিটি মানুষ তখন নিঃশ্বাস বন্ধ করে আছে। তৃষার মনে হচ্ছিল এই কবুল শব্দটা তার সমস্ত স্বপ্নের সমাধি। কিন্তু শায়লা বেগমের সে বিষাক্ত কথাগুলো তার কানে বাজতেই সে জ্বর শক্ত করে নিল। অত্যন্ত নির্লিপ্ত আর শীতল কণ্ঠে সে শুধু বলল, কবুল। 3 বার এই শব্দের উচ্চারণে ঘরভর্তি মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। কাজী সাহেব এবার খাতাটা নিয়ে পর্দার ওপাশে আর্যর কাছে গেলেন। সেখানে সাক্ষীদের সামনে তিনি একইভাবে প্রশ্ন করলেন, আর্যর কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে কোনো অফিসিয়াল ডকুমেন্টে সই করছে। একদম নিরেট গলায় সে 3 বার উচ্চারণ করল। বিয়ে সম্পন্ন হতেই কাজী সাহেব হাত তুলেন মোনাজাতের জন্য। তৌফিক সাহেব ফুপিয়ে কেঁদে উঠলেন। মোনাজাতের সেই করুণ সুর আর আমিন ধ্বনিতে ঘরটা ভারী হয়ে উঠল। সবাই যখন নতুন দম্পতির সুখের জন্য দোয়া করছিল, তৃষা তখন মনে মনে তার ছেলের হাসি হাসছে। যে সম্পর্কের ভিত্তিই হলো যে তার অবজ্ঞা, সেখানে সুখ আসবে কোথা থেকে? মোনাজাত শেষ হতেই শায়লা বেগম ব্যস্ত হয়ে পড়লেন মিষ্টি বিতরণে। আর্যর কাকিমা তৃষার চিবুক ছুঁয়ে দোয়া করলেন। তারপর সকলে উপস্থিত হলো আর্যর কাছে। বিয়ে শেষে বরকনের দেখা হবার মুহূর্ত এটি। যেহেতু তারা একে অপরকে আগে কখনো দেখেনি, তাই এই মুহূর্তে দেখা করানোর জন্য তৎপর সকলে। আর্যর কাকি হামিদা বেগম তখন থেকে তাড়া দিচ্ছে আর্যকে, কিন্তু অপরপক্ষকে দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই আর্যর, তাই উঠছে না সে। তবে এবার আর রক্ষে হলো না। তৌফিক সাহেব নিজেই আসলেন বনজামাইয়ের কাছে। তার সম্মান রক্ষার্থে আর্য ইচ্ছা না থাকা সত্ত্বেও উঠে দাঁড়ালো। সুঠাম দেহের অধিকারী আর্য, তবে বিয়ের পাত্র হলেও তার পরনে নেই কোনো পাঞ্জাবি। গতানুগতিক পোশাকে আবৃত তার দেহ। চৌকস মুখাবয়বে বিরক্তি স্পষ্ট। পর্দা সরিয়ে অপর পাশে যাওয়ার আগেই হঠাৎ পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। এই অসময়ে ফোনের এই কর্কশ আওয়াজে উপস্থিত সবাই চমকে উঠলেন। আর্যর ভ্রু কুঁচকে গেল। ফোনের স্ক্রিনে হেডকোয়ার্টার্স লেখাটা ভেসে উঠতেই তার পেশাদার সত্তা সজাগ হয়ে উঠল।
মুহূর্তেই তার চল শক্ত হয়ে গেল। উপস্থিত সবার দিকে একবার দৃষ্টিপাত করে সে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভেসে আসা জরুরি নির্দেশ শুনি আর্যর কণ্ঠস্বর বদলে গেল। সে অত্যন্ত গম্ভীর আর সংক্ষেপে বলল, Yes, sir. I understand. I'm on my way. ফোনটা পকেটে রেখে সে তৌফিক সাহেবের দিকে তাকালো। তার কণ্ঠে এখন আর জামাতার মোলায়েম ভাব নেই, বরং কমান্ডিং অফিসারের দৃঢ়তা। সে বলল, তৌফিক সাহেব, আমি অত্যন্ত দুঃখিত। নেভাল হেডকোয়ার্টার থেকে জরুরি তলব এসেছে। সাগরে প্রতিকূল পরিস্থিতি। আমাকে এখনই জয়েন করতে হবে। শায়লা বেগম যেন আকাশ থেকে পড়লেন। বলেন কি? এই তো মাত্র কবুল বললেন, এখনই চলে যাবেন? অন্তত মিষ্টি মুখটা। আর্য তাকে থামিয়ে দিয়ে শান্ত কিন্তু শীতল কণ্ঠে বলল, ডিউটি ফার্স্ট। দেশের জরুরি অবস্থায় মিষ্টি খাওয়ার অবকাশ আমার নেই। আমি চলে যাচ্ছি, বাদবাকি সবাই কাকির সঙ্গে চলে যাবে। নির্লিপ্ত কণ্ঠে কথাগুলো এক নাগাড়ে বলে সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করলো আর্য। উদ্দেশ্য মেয়ের সঙ্গে একটিবার দেখা করা, তাই সদ্য বিবাহিত রমণীকে দেখা বা বিবাহের কোনো কার্যক্রম সম্পূর্ণ করার পিছুটান রইল না তার। সকলের অবাক দৃষ্টিকে এক প্রকার অবজ্ঞা করেই বেরিয়ে গেল বিয়ের মজলিস হতে। ব্যস্ততম রাজধানীর যান্ত্রিক কোলাহলের ঠিক মাঝখানে যেন এক টুকরো স্নিগ্ধ শান্তির আশ্রয় আর্যের শুকনির। স্বচ্ছ দালান কোঠার ভিড়ে আর্য এহসানের এই ফ্ল্যাটটি একেবারেই ভিন্ন। একসময় এখানে আর্যর জীবনের পূর্ণতা ছিল। ছিল প্রিয় অর্ধাঙ্গিনী আর ছোট্ট মেয়েকে নিয়ে একটা সুন্দর ছোট্ট সংসার। কিন্তু মহাকালের অমোঘ নিয়মেই আজ সেই সব ছায়া বিলীন হয়েছে। বর্তমানে এই বিশাল অট্টালিকার অধিপতি একমাত্র আর্য আর তার একমাত্র ধ্রুবতারা তার 5 বছরের মাতৃহীনা কন্যা। আর্যর আত্মীয় পরিজনদের বাস শহরের অন্য প্রান্তে। কাকিমা কিংবা অন্য চাচিরা কালে ভদ্রে এলেও এই গৃহের প্রতিটি কোণ যেন আর্যর গম্ভীর ব্যক্তিত্ব আর নির্যত্নতার সাক্ষ্য দেয়। তবে আজ পরিস্থিতি ভিন্ন। শুভ বিবাহ উপলক্ষে নিস্তব্ধ এই পুরীতে প্রাণের স্পন্দন জেগেছে। আত্মীয় স্বজনদের কলকাকলিতে ঘর আজ মুখরিত। তবে আত্মীয় বলতে গুটি কয়েকজন, আর্যের কিছু কাজিন আর চাচা চাচি। তবে আর্যর বাবা মা সম্পর্কে এখনো কিছু খোলাসা হয়নি তৃষার সম্মুখে। তৃষারা এসে পৌঁছেছে একদিন বাদে সন্ধ্যার কিছুটা পর। ঘড়ির কাঁটা এখন রাত 8:10 ঘরে। তৃষা লক্ষ্য করল বাড়িটা অদ্ভুত রকমের সুন্দর। যদিও বিরক্তি আর অভিমানে তার দৃষ্টি অবনত, তবু যতবার সে চোখ মেলেছে ততবারই অনুভব করেছে গাম্ভীর্যের মোড়কে আবৃত থাকলেও এই গৃহের আনাচে কানাচে এক অনাবিল প্রশান্তি বিরাজমান। তবে একটি বিষয় তৃষাকে বড্ড অবাক করছে। ড্রয়িং রুম থেকে শুরু করে করিডর, কোথাও আর্যর কোনো আলোকচিত্র নেই। সাধারণত মানুষদের বসার ঘরে কত শত স্মৃতি সাজানো থাকে, অথচ এই বাড়িতে আর্য যেন এক অদৃশ্য ছায়া। দেয়াল জুড়ে কেবল সমুদ্রের উত্তাল ঢেউ আর দিগন্তের ছবি। যেন এই বাড়ির অধিপতি নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হামিদা বেগম তৃষার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বললেন, কি দেখছো মা? বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তো। আর্য তো এমনই, নিজের কোনো ছবি ঘরে রাখা ওর দু চোখের বিষ। ও বলে স্মৃতি নাকি মনে রাখতে হয়, দেয়ালে নয়। তৃষা মনে মনে ভাবল, স্মৃতি নাকি আবার অস্তিত্বহীন। তার বান্ধবীরা বলেছিল আর্যর হেভি পার্সোনালিটি, কিন্তু এই বাড়িতে পা দিয়ে তৃষার মনে হলো সে কোনো মানুষের ঘরে নয়, বরং এক রহস্যময় দুর্গে এসে প্রবেশ করেছে। তবে সামাজিকতার রক্ষার্থে মৃদু হেসে সে বলল, সমস্যা নেই আন্টি। হামিদা বেগম তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, আন্টি নয় মা, কাকিমা বলো আমায়। আমি আর্যর ছোট চাচি। ওর মার মৃত্যুর পর থেকেই ছেলেটা আমার কাছেই মানুষ হয়েছে। তৃষা প্রত্যুত্তরে মৃদু হাসল। হামিদা বেগম ফের বললেন, এখন থেকেই নিষ্প্রাণ বাড়িটাকে আবার প্রাণবন্ত করার দায়িত্ব কিন্তু তোমার, মা। পারবে তো সময়ের স্রোতে হাসি আনন্দ লীন হয়ে থাকা বাড়িটাকে পুনরায় হাস্যোজ্জ্বল করতে? কথাগুলো সংক্ষিপ্ত, তবে তার গভীরতা পড়তে পড়তে অনুভব করল তৃষা। হৃদয় হঠাৎ সূচনা হলো অযাচিত কম্পনের। সে জানে প্রতিশ্রুতি রক্ষা করা কতটা কষ্টসাধ্য, বিশেষত প্রতিশ্রুতি যদি হয় অপছন্দের কিছুকে ঘিরে। সে দিক বিদিক খুঁজে না পেয়ে হঠাৎ বলল,
আমি একটু ওয়াশরুমে যেতে চাই কাকিমা। হামিদা বেগম বিচলিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ পাশে থাকা মেয়ে সাবরিনাকে ডেকে বলেন, সাবু, ভাবিকে একটু ওয়াশটা দেখিয়ে দাও তো। সাবরিনার মৃত্তিকা হামিদা বেগমের মেয়ে। সাবরিনা তৃষার বয়সী হলেও মৃত্তিকা বয়সে সামান্য ছোট। সাবরিনা সোফায় বসে চিপস খাচ্ছিল। মায়ের আদেশ পেতে দ্রুত তৃষার হাত ধরে আন্তরিক কণ্ঠে বলল, চলো ভাবি। তৃষা হাঁপ ছেড়ে বাঁচল যেন। সে ভালো করে জানে অসম যাওয়াটা বাহানা মাত্র, তবু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার থেকে এ মিথ্যা বলে বাঁচা ঢের ভালো। রণতরীর পদদেশের সুপ্রশস্ত আঙ্গিনায় থেমে থেমে আশ্রে পড়া জলকল্লোলগুলো দৃষ্টি কাড়ে। কখনো তা নীলাভ বলে ঠাহর হয়, আবার পরক্ষণেই তা ফেনিল শুভ্রতায় বিলীন হয়ে যায়। চকিতে দৃষ্টি ফেরালে বহুদূরে কোনো এক বন্য পক্ষীর অস্পষ্ট কায়া কুয়াশার চাদর ভেদ করে মিলিয়ে যেতে দেখা যায়। সময় গণনায় অতিবাহিত হয়েছে দিন 30। বিশাল এই আটলান্টিক মহাসাগরের হৃৎপিণ্ডে আর্য রণতরীটি এখন এক নিঃসঙ্গ দ্বীপের মতো ভেসে চলেছে। চারদিকের আকাশ যেন জলরাশির সঙ্গে একাকার হয়ে এক ধূসর স্তব্ধতা তৈরি করেছে। মাঝে মাঝে উত্তাল ঢেউ যখন লোহার দেয়ালে সজোরে আঘাত হানে, তখন সেই গর্জনে এক ধরনের রুদ্র সঙ্গীত বেজে ওঠে। আর্য রেলিং ধরে নির্নিমেষ চেয়ে আছে সেই নীল দিগন্তের দিকে। লোনা বাতাস তার চুলগুলো অবিন্যস্ত করে দিচ্ছে, কিন্তু তার পাথুরে মুখাবয়বে বিন্দুমাত্র বিকার নেই। তার চোখে আজ আর সমুদ্রের নীল নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। হঠাৎ ভারী বোটের শব্দে আর্যর তন্ময়তা কাটল। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শওকত সাহেব ধীর পায়ে আর্যর পাশে এসে দাঁড়ালেন। বয়সে বড় হলেও আর্যর সঙ্গে তার সম্পর্কটা কেবল আদেশ নির্দেশের নয়, বরং এক আত্মিক স্নেহের। সমুদ্রের এই নির্জনতায় তার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনালো। তিনি আর্যর কাঁধে হাত রেখে ঈষৎ হেসে বললেন, হোয়াটসঅ্যাপ ইয়াং ম্যান, সাগরের নোনা জলে কি ঘরের মিষ্টি ঘ্রাণ ভুলে গেলে? হেডকোয়ার্টারে থাকতে তো অনেক কথা শুনলাম, তা বিয়েটা কি? অ্যাডমিরাল কথাটি শেষ করার আগে আর্যর জল শক্ত হয়ে উঠল। সে দৃষ্টি না ফিরিয়েই অত্যন্ত শীতল আর দৃঢ় স্বরে বলে উঠল, উইথ অল ডিউ রেসপেক্ট স্যার, প্রসঙ্গটা এখানেই থামান। আমার কোনো বিয়ে হয়নি। অ্যাডমিরাল ভ্রু কুঁচকে তাকালেন। হোয়াট ডু ইউ মিন? তোমার কাকিমা তো নিজে ফোন করে আমাদের জানালেন। আর্য এবার ঘুরে তাকালো। তার চোখে এক বিষণ্ণ কাঠিন্য। সে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আপনারা যেটাকে বিয়ে বলছেন স্যার, ওটা স্রেফ একটা সোশ্যাল কন্ট্রাক্ট, অ্যান্ড আই হেট দ্য কন্ট্রাক্ট। একটু থেমে সে আরো যোগ করলো, কাগজে কয়েকটা সই করলে যদি মানুষের মন বদলে যেত স্যার, তবে জীবনটা অনেক সহজ হতো স্যার। আমার কাছে বর্তমান মানে শুধুই আমার প্রফেশন, আর আমার অস্তিত্বের শেষ চিহ্ন আমার টুইঙ্কেল। আর্যর এই হিমশীতল যুক্তির সামনে অ্যাডমিরাল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটির মনের গভীরে যে ক্ষত, তা সমুদ্রের অতল গহ্বরের চেয়েও বেশি দুর্ভেদ্য। অবশ্য ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। আর্যর জীবনে মাহেরিন সিদ্দিকা কেবল একজন নারী ছিল না, সে ছিল এমন এক রমণী যাকে বিশ্বাস করে আর্য তার সাজানো আকাশ ছেড়ে ঝড়ের কবলে পড়েছিল। স্মৃতির জানালার কপাটগুলো যেন একে একে খুলে যেতে লাগলো। অ্যাডমিরাল দরফদার জানতেন আর্যর শিকড় কোনো ধরনের সাধারণ মাটিতে নয়। খুলনার এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান সে। আভিজাত্য তার রক্তে মিশেছিল, কিন্তু সেই ঐশ্বর্যের মোহ তাকে কোনোদিন জানেনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর্য যখন তার চেয়ে 2 বছরের ছোট মেধাবী মেহেরিনকে দেখল, তখনই তার জীবনের মোড় ঘুরে গেল। মেহেরিন ছিল সাধারণ পরিবারের মেয়ে, সঙ্গে খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল, কিন্তু তার ব্যক্তিত্বে এমন এক মায়া ছিল যা আর্যকে আচ্ছন্ন করে ফেলেছিল। ভিন্ন ধর্মের দেয়াল কিংবা পারিবারিক মর্যাদার ব্যবধান কোনোটাই আর্যর আবেগে থামাতে পারেনি। সেই অসম প্রেমের পরিণাম হলো ভয়াবহ। আর্যর পরিবার যখন এই বিয়েতে বাধা দিল, তখন আর্য এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। নিজের বংশ পরিচয়, বিলাসিতা আর বাবার অঢেল সম্পত্তি এক নিমিষে ত্যাগ করে সে মাহেরিনের হাত ধরে পথে বেরিয়ে এসেছিল। তাদের সেই ছোট ভাড়া বাসার নাম দিয়েছিল নিকুঞ্জ।
যে ছেলে কোনোদিন কুটোটি নাড়েনি সেই মাহারিনের সুখের জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করত। তাদের সেই স্বপ্নের সংসারে পূর্ণতা দিতে যখন ছোট্ট রাজকন্যা পৃথিবীতে এলো, আর্য ভেবেছিল তার ত্যাগের সার্থকতা বুঝি এখানেই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস শুরু হলো তখন, যখন আর্য সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর বিপদে পড়ল। একবার কর্তব্যরত অবস্থায় জলদস্যুরা তাদের জাহাজ ঘিরে ফেলে। জীবন মৃত্যুর শেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর্যর মনে প্রথম এসেছিল মাহেরিনের কথা। সে জানত তার অবর্তমানে মাহেরিনী সব সামলাবে। উদ্ধার পাওয়ার আশায় এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে আর্য কোনোভাবে মাহেরিনের সাথে যোগাযোগ করে কিছু অর্থ সাহায্যের অনুরোধ জানায়। কিন্তু ওপাশ থেকে আসা উত্তরটা ছিল তপ্ত সীসা নেই। যে মাহেরিনের জন্য সে নিজের আভিজাত্য বিসর্জন দিয়েছিল, সেই মাহেরিন চরম বিপদের দিনেই তাকে অস্বীকার করল। ফোনের ওপাশে ভেসে আসা সেই শীতল কণ্ঠস্বর আর্যকে জানিয়ে দিল সে আর্যর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কথাগুলো এমন ছিল যার মর্মার্থ মাহেরিন এতদিন মূলত ভেবেছিল আর্যর পরিবার হয়তো কখনো না কখনো আর্যদের মেনে নেবে। মাহেরিন হবে অমন সম্ভ্রান্ত পরিবারের কর্ত্রী। মূলত সেই লোভেই আর্যকে বিয়ে করেছিল। কিন্তু বিবাহের এত বছর পরেও যখন মেনে নেয়নি আর আর্য এখন এতটা বিপদে, তাই এমন স্বামীর সাথে সম্পর্ক রাখতে নারাজ সে। প্রতারণা আর অর্থের লালসায় মাহেরিন ততদিনে অন্য পথ বেছে নিয়েছে। বিয়েও করেছিল হয়তো অন্য কোথাও। আর্যর বিশ্বাস, ত্যাগ আর ভালোবাসাকে এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে সে তাকে মাঝ সমুদ্রে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গিয়েছিল। সে সঙ্গে রেখে গিয়েছিল নিজের ক্ষুদ্র অস্তিত্বটাকেও। সামান্যতম মমত্ববোধও হয়তো কাজ করেনি অর্থলোভী মেয়েটার মাঝে। স্মৃতিগুলো মস্তিষ্কে দোলা দিতেই এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন অ্যাডমিরাল তরফদার হোসেন। আটলান্টিকের ঝড়ো হওয়া তখন আরও তীব্রতর হয়ে উঠেছে, যেন আর্যর অগোছালো হৃদয়ের ক্ষতবিক্ষত বার্তাগুলোর জানান দিচ্ছে। এতটা ভালোবাসা, এতটা ত্যাগ স্বীকারের পরেও এমন পরিস্থিতির শিকার আর্যর কাছে সেই দিন থেকেই বিয়ে শব্দটা একটা সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট ছাড়া আর কিছুই নয়। শুকনীরের চতুষ্পার্শ্ব যেন অরণ্যের এক খণ্ড শ্যামল ছায়া। সদর দরজার সম্মুখে বিচিত্র পুষ্পলতায় সুশোভিত যে ক্ষুদ্র উদ্যানটি রয়েছে, রজনীর নিস্তব্ধতায় সেখানে হতে রজনীগন্ধার তীব্র আকুল করা ঘ্রাণ ভেসে আসছে। দিবালোকে আবার সেখানে গন্ধরাজের আধিপত্য। চারিদিকে ফুলের মেলা থাকলেও তার মাঝে আছে এক অযাচিত বিষণ্ণতা, ক্ষণে ক্ষণে কর্ণগোচর হওয়া এক শূন্যতার সুর। তৃষার গত একটি মাস কেটেছে ঝড়ের গতিতে। নতুন কলেজে পদার্পণ, উচ্চ মাধ্যমিকের অন্তিম মুহূর্তের প্রস্তুতি, আর সেই সাথে ফর্ম ফিল আপ ও একগুচ্ছ টিউটোরিয়াল টেস্টের জাতাকলে পিষ্ট হয়ে সে নিঃশ্বাস ফেলার অবকাশটুকুও পায়নি। এই অট্টালিকার প্রতিটি ধূলিকণা চেনার কৌতূহল কোনোদিনই তার ছিল না। তবে কৌতূহল প্রবণ মনের যেটুকু ছিল তা ব্যস্ততার অতল গহ্বরে ঢাকা পড়ে গিয়েছিল। সময়টা সন্ধ্যার প্রাক্কাল। দিনমণি তখন পশ্চিম দিগন্তে পাড়ি জমিয়েছেন, আর নীলিমা জুড়ে ধূসর অন্ধকারের মায়া কেবল ঘন হতে শুরু করেছে। তৃষা বাগান হতে ফিরে ধীর পায়ে দোতলার অলিন্দে এসে দাঁড়ালো। অট্টালিকার ভেতরটা এক মায়াবী কুয়াশার মতো অন্ধকারে ছেয়ে গেছে। এই এক মাসে বাড়ির অনেক অলিগলি তার চেনা হলেও দোতলার পশ্চিম প্রান্তের এই ঘরটিকে খেয়াল করার লেশ মাত্র পায়নি সে। তাই আজ তার অবাধ্য কৌতূহল প্রবণ মনটি সেই দিকেই ধাবিত হলো। করিডোরটি এখন বিজাতীয় এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। তৃষা দেখল কক্ষের কপাটি আজ সামান্য ফাঁকা হয়ে আছে। ভেতর হতে এক অতি ক্ষীণ কম্পিত আলোকরেখা মেঝেতে আসছে পড়ছে। এক অজানা শঙ্কায় তৃষার হৃদস্পন্দন বেড়ে গেল। অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষায় সে কম্পিত হস্তে কপাটটি আরও খানিকটা ঠেলে দিল। কক্ষটি প্রায় অন্ধকারাচ্ছন্ন। কেবল কোণের একটি টেবিল সেই অস্পষ্ট আলোয় তৃষার দৃষ্টি নিবদ্ধ হল কক্ষের মধ্যভাগে। সে দেখল কার্পেটের ওপর একটি ক্ষুদ্র ছায়ামূর্তি স্থির হয়ে বসে আছে। মূর্তিটি তার দিকে পৃষ্ঠদেশ ফিরিয়ে একটি বিশালকার প্রাচীন টেডি বিয়ারকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নির্নিমেষ জানালার বাহিরের অন্ধকারের দিকে চেয়ে আছে। নিথর সেই ভঙ্গি আর কক্ষের থমথমে পরিবেশ দেখে তৃষার হৃদয় ধক করে উঠল। এক বিচিত্র হিমশীতল স্রোত যেন তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ভয়ের কৌতূহলের দোলাচলে তৃষা কোনো ক্রমে নিজের কণ্ঠস্বর খুঁজে পেল। রুদ্ধশ্বাসে অতি ক্ষীণ গলায় সে বলে উঠল,
কে কে ওখানে? তৃষা তৎক্ষণাৎ দেয়াল হাতড়েই প্রকম্পিত আঙুলের ডগা দ্বারা সুইচ অন করলো। উজ্জ্বল আলো উদ্ভাসিত হলো কক্ষ জুড়ে। আকস্মিক উজ্জ্বলতায় চোখ মুদে আসলো তৃষার। পরক্ষণেই সে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকালো সামনে বসা ছোট্ট মেয়েটির দিকে। একটা ফটো ফ্রেম বক্ষে আগলে বসে আছে মেয়েটি। পিঠ অব্দি জড়ানো বাদামি চুলের অধিকারী বারবি ফ্রক পরিহিত ফর্সা মেয়েটি বড্ড গোলুমলু। তুলতুলে বিড়ালের ছানার নেই গড়নের বাচ্চাটাকে দেখলে ইচ্ছে করবে ছুট্টে গিয়ে আদর করতে। তৃষা আবার ছোট্টবেলা থেকেই বড্ড বাচ্চা প্রেমী। বাচ্চা দেখলে মাথা কাজ করে না তার। আর যদি হয় এমন কিউট একটা মেয়ে, তাহলে তো কথাই নেই। সে এক প্রকার দৌড়ে গেল মেয়েটির কাছে, হাঁটু মেরে মেয়েটির সম্মুখে বসে বলল। কিউটি? সে বাচ্চা মেয়েটির তুলতুলে চলে আদর করতে যেতেই মেয়েটি তৎক্ষণাৎ ঘুরিয়ে নিল। বাচ্চাদের থেকে সচরাচর এমন আচরণ পেতে অভ্যস্ত নয় তৃষা। কিঞ্চিত বিস্মিত হয়ে সামান্য হাসল সে, তবে হাল ছাড়ল না। ভাব জমাতে ফের বলল। কিউটি পাই। মেয়েটি তাকালো না, তবু তৃষা পুনরায় বলল। তোমার নাম কি সুইট ক্যান্ডি? তুলতুলে মেয়েটি এবার মুখ তুলে চাইল। কি ডাগর তার চোখগুলো, তবে মনে দুটো হালকা নীলাভ। তৃষা মিষ্টি হাসতেই মেয়েটির কিছুটা গম্ভীর স্বরে বলল। ছিপকা ছিপকা ইয়ারিং। তৃষা মেয়েটির নরম মিষ্টি কণ্ঠে হেসে বলল। ও, স্নিগ্ধ একটা নাম, তোমার মতো কিউট। তৃষা দুহাত বাড়িয়ে সিফরার তুলতুলে জলে হাত বোলালো। সস্নেহে আরও কিছু বলতে যাবার পূর্বেই পেছন থেকে ডাক দিল কেউ একজন। আরে টুইঙ্কেল, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তৃষা পেছনে ঘুরে দেখল খাবারের বাটি হাতে দাঁড়িয়ে আছে ঝুমা। মেয়েটি এ বাড়ির পরিচারিকা, বড্ড বন্ধু সুলভ। তার কাছে তৃষা প্রত্যেকের গল্প শুনেছে এই 1 মাসে। আর তার জানা মতে টুইঙ্কেল আর্যর মেয়ে। মেয়েটা বড্ড ঘরকোনো। আরবি কত মাসে তৃষার ব্যস্ততার দরুন তার সাথে দেখা করতে পারেনি তৃষা। তার মানে কি এই আর্যর মেয়ে? তবে মেয়েটি কে বলল তার নাম সিফরা? ও, তুমি টুইঙ্কেল 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 লিটল। তৃষার কথাটা শেষ হলো না। ও কিছু বুঝে ওঠার আগেই সিফরা পাশের টি টেবিল থেকে ভারী পিতলের একটি শোপিস তুলে নিল। ঝুমা আর্তনাদ করে ওঠার আগেই সিফরা সজোরে শোপিসটা ছুঁড়ে মারল তৃষার কপাল লক্ষ্য করে। নিখুঁত নিশানায় সেটা তৃষার কপালে বিঁধল। একটা তীক্ষ্ণ যন্ত্রণায় তৃষার মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখের সামনেই সব যেন অন্ধকার হয়ে আসছে। কপালে হাত দিতেই দেখল আঙুলের ডগা বেয়ে উষ্ণ গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে। ঝুমা হাতের বাটিটা টেবিলের ওপর রেখে ছুটতে এলো। ভয় ফ্যাকাশে হয়ে যাওয়া গলায় চিৎকার করে উঠল। হাই খোদা, এ কি করলে টুইঙ্কেল মনি? কি কাণ্ড! সিফরা তখন নির্বিকার, যেন কিছুই হয়নি। সে আবার সে ফটো ফ্রেমটা বক্ষে চেপে ধরে জানালার দিকে মুখ ফিরিয়ে বসল। ঝুমা আর এক মুহূর্ত দেরি করল না। তৃষার হাত ধরে এক প্রকার টেনে ধরে ঘর থেকে বের করে নিয়ে গেল। যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলল। চলো আপু, তোমাকে ড্রেসিং করিয়ে দিই। রক্তের ধারা তখন তৃষার গাল বেয়ে নিচে নামছে। ব্যথায় কুঁচকে যাওয়া চোখে সে শেষবার সিফরার দিকে তাকালো। এইটুকুন একটা মেয়ের মনে কিসের এত বিষাদ, কিসের এত ক্ষোভ? তৃষার মনে হলো শরীরের এই ক্ষতটার চেয়েও ওই ছোট্ট মেয়েটার নীরবতা অনেক বেশি ভয়ঙ্কর। ক্যাপ্টেন আর্য আহসানের নিজস্ব কেভিনের প্রকোষ্ঠে তখন এক পশলা নিস্তব্ধতা বিরাজ করছে। আর্য ইজি চেয়ারটাই গায়ে নিয়ে বসে আছে। দুপুরের এই বিরতিটুকুই তার সারাদিনের ব্যস্ততার মাঝে এক চিলতে অবকাশ। কক্ষটি বেশ সুবিন্যস্ত। দেয়াল ঘেঁষে সারিবদ্ধ বইয়ের তাক, যেখানে চিকিৎসা বিজ্ঞানের ভারী ভারী সব গ্রন্থের সহাবস্থান। এক কোণে একটি ইনডোর প্ল্যান্ট থেকে লতানো সবুজ পাতাগুলো যেন ঘরের কৃত্রিমতায় প্রাণের স্পন্দন যোগাচ্ছে। আর্যর সম্মুখে এক কাচের জানালা। বিস্তৃতির যত সামান্য হলেও তা দিয়ে স্পষ্ট দেখা যায় সমুদ্রের অজস্র জলকেলিগুলো। বাতাসের মৃদু হিল্লোলে জলের ওপর যে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, তাতে প্রতিফলিত আলোক রশ্মিগুলো স্ফটিকের ন্যায় দ্যুতি ছড়াচ্ছে। আর্য আনমনে সেই নীলাভ জলের কম্পনের দিকে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টিতে এক বিষণ্ণ গাম্ভীর্য। বাইরের সেই শান্ত সৌন্দর্য কি তার মনের ভেতরকার বিক্ষুব্ধ ঢেউগুলোকে স্থির করতে পারেনি হয়তো।
আনমনি এমন চিন্তনকালেই হুট করেই পাশে থাকা ইলেকট্রনিক যন্ত্রটার মৃদু কম্পন নিজের উপস্থিতি জানান দিল। এর সঙ্গে ছেদ ঘটালো আর্যের চিন্তার। বিরক্তিতে কিঞ্চিত ভ্রু কুঞ্জনপূর্বক আর্য অবহেলিত দৃষ্টিতে তাকালো ফোনটার দিকে। প্রায় শখানেক আনরিড মেসেজ এসে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য ক্যাপ্টেন আর্য এহসান এই মায়াবী অন্তর্জালের জগতে বিচরণ করতে ব্যস্ত বিমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেঞ্জারের এই চটল হাতছানি তাকে কখনোই সেভাবে টানেনি। দিনের পর দিন, হয়তোবা সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, তার এই নীলরঙা অ্যাপটিতে প্রবেশ করা হয় না। আর জানালার ওপারের ওই টলটলে নীল জলরাশি দেখতে দেখতেই কি জানি এক অদম্য কৌতূহলে সে নিজের ফোনটা হাতে নিল। লগ ইন করতেই যেন বিস্ময়ের এক পশলা ঝাপটা এসে লাগলো তার চোখে। অজস্র বার্তার ভিড়, কয়েক সপ্তাহের জমানো কয়েকশো বার্তা একে একে ফোনের পর্দায় ভেসে উঠছে। যেন এক দীর্ঘ প্রতীক্ষার পর বাঁধভাঙা জলস্রোত আসছে পড়ছে। আর্য নিস্পৃহ চোখে স্ক্রল করে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার আঙুল দুটো থমকে গেল একটি বিশেষ নামের ওপর। অন্য সবার চেয়ে এই একটি মানুষের বার্তার সংখ্যা যেন একটু বেশি অসামঞ্জস। শুধু বেশি নয়, বরং বলা চলে অকল্পনীয়। প্রায় 1000-এর ওপর না পড়া বার্তার পাহাড় জমে আছে এই একটি চ্যাট বক্সে। মেয়েটি যেন এক বিরামহীন কথক, যে প্রতিদিন আপন মনে নিজের কথাগুলো এখানে জমা করে রেখে গিয়েছে। আর্যের মতো গম্ভীর আর হিসেবি মানুষের মনেও এবার কিঞ্চিত কৌতুকের উদয় হলো। সে ভ্রুকুচকে কি যেন ভাবল, অথবা নিজের অজান্তেই এক বুক কৌতূহল আর সামান্য বিষয় নিয়ে আর্য সেই চ্যাটবক্সের অন্তর্মহলে প্রবেশ করল। পর্দার উজ্জ্বল আলোয় ভেসে উঠল সেই মেয়েটির অজস্র না বলা প্রলাপের ভিড়। প্রথম মেসেজটা এমন: এই যে মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, অনেক দামি কেউ, যদিও আমার জন্য একটি স্পেশাল, তাই বলে এরকম করে মানুষকে ঝুলিয়ে রাখবেন? কতগুলো মেসেজ দিয়েছি আপনাকে, হ্যাঁ, একবারও রিপ্লাই তো দেননি, সিন করার প্রয়োজনও করেননি। সাচ এ হার্টলেস পারসন। বাট ইউ নো মিস্টার, আপনি যতদিন চিন্তা করবেন আমি ততদিনই আপনাকে এভাবে মেসেজ দিতেই থাকবো। দেখি কতদিন সিন না করে পারেন। এরকম হাজারটা মেসেজ জমা রয়েছে ইনবক্সে। অন্যদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হলেও ক্যাপ্টেন আর্যর মতো পেশাদারী ব্যক্তিত্বের কাছে নেহাতি ন্যাকামো হিসেবে গণ্য হয়েছে। তাই আর্য আর বাকিগুলো পড়ল না। এক প্রকার বিরক্তিতে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। ড্রেসিং করা শেষ করে ঝুমা যখন তৃষার কপালে শেষ ব্যান্ডেজটা এঁটে দিল, তখনও তৃষা পাথরের মূর্তির মতো নিশ্চুপ হয়ে আছে। কপালে চিনচিনে ব্যথাটা মাঝে মধ্যেই দপদপিয়ে উঠছে, কিন্তু তার চেয়েও বড় দহন চলছে তৃষার মনে। এইটুকু একটা মেয়ে, অথচ তার দু চোখে কি গভীর হাহাকার। ঝুমা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা ঠিক করতে করতে বলল, আপা, ব্যথাটা কি খুব বেশি হচ্ছে? একটু শুয়ে পড়েন দেখি। তৃষা উত্তর দিল না। সে তখনও শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছিল। অবশেষে নিজের ভেতরকার কৌতূহলকে অবদমিত করতে ব্যর্থ হয়ে প্রশ্নাত্মক কণ্ঠে সে শুধালো, আচ্ছা ঝুমা, ওইটুকু একটা মিষ্টি মেয়ে এমন হিংস্র কেন হয়ে উঠলো বলো তো? আমি তো ওকে শুধু ভালোবেসে একটা নাম ধরে রেখেছিলাম। টুইঙ্কেল আমার সাথে এমন করলো কেন? ঝুমার হাতের কাজ থেমে গেল। সে কয়েক মুহূর্ত স্থির হয়ে তৃষার জিজ্ঞাসু দৃষ্টির দিকে চেয়ে রইল। হঠাৎ এক বিষণ্ণ হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সে তৃষার পাশে বসে ধীর স্বরে বলতে শুরু করলো, ও আসলে আগে এমন ছিল না আপু। আজকের এই চুপচাপ টুইঙ্কেলই ছিল বাড়ির প্রাণ। সারা বাড়ি ওর দুষ্টুমি আর হাসিতে মুখর হয়ে থাকতো। যে ছোট ছোট নীল দু চোখ দেখে আপনি আজ ভয় পেলেন, এগুলো দিয়েই ও সবাইকে মায়ার জালে বেঁধে রাখত, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো ছোট্ট এক তারা। তৃষা উৎসুক হয়ে চাইল। ঝুমা বলতে লাগলো, ওর মা ওকে ভালোবেসে লিটল স্টার বলে ডাকতো। যখনই মেয়েটা দুষ্টুমি করত, মাহেরিন আপু ওকে বুকে টেনে ওই নাম ধরে গান শোনাতো। ওই নামটার সাথে ওর মায়ের অস্তিত্ব জড়িয়ে আছে আপু। কিন্তু বছরখানেক আগে সেই মা যখন না ফেরার দেশে চলে গেলেন, মিষ্টি টুইঙ্কেলটাও যেন বদলে গেল। হঠাৎ করেই হাসি খুশি চঞ্চল মেয়েটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন কেউ ওকে ওই নামে ডাকলে ওর মায়ের
বিরহ সইতে না পেরে এখন কেউ ওই নামে ডাকলে ও মায়ের বিরহ সইতে পারে না। মনে হয় কেউ ওর বুকের ভেতর সেই দগদগে ঘাটা উপড়ে দিচ্ছে। সেই থেকে ও ঘরকুনো হয়ে গেছে, কাউকে সহ্য করতে পারে না। আজকের এই আঘাতটা আসলে তোমাকে নয় আপু, ওর ভেতরের ওই যন্ত্রণাটাকে বাইরে ছুড়ে দিয়েছে। তৃষা শুনল আর স্তব্ধ হয়ে রইল। সিপ্রার ওই রুক্ষ আচরণের আড়ালে যে এত বড় একটা শূন্যতা লুকিয়ে আছে তা সে কল্পনাও করতে পারেনি। মেয়েটার ওই ফর্সা গোলুমলু মুখটা তৃষার চোখের সামনে আবার ভেসে উঠল। তবে এবার আর বারবি ডলের মতো নয়, বরং এক মাতৃহীন একাকী রাজকন্যার মতো। পরদিন সকালবেলা ভোরের আলো সবে কিঞ্চিত পরিসরে ফুটতে শুরু করেছে। সারা রাত এক দীর্ঘ চিন্তা করে কপালের চিনচিনে সেই ব্যথার দরুন প্রায় এক প্রকার নির্ঘুম কেটেছে তৃষার। তাই ভোরবেলাতেই চোখটা লেগে এসেছিল সবে। ঠিক তখনই বিকট শব্দে তন্দ্রা টুটল তার বিরক্তিতে। ভ্রুকুটিপূর্বক দৃষ্টিতে সে বালিশের পাশে হাতে ফোনটা তুলে নিল। সে স্ক্রিনে তাকিয়ে দেখল তার প্রাণের সখী মেহসানার কল। এই অসময়ে মেহসানার ফোন মানেই কোনো না কোনো জরুরি হাহাকার অথবা নিছক পাগলামি। তৃষা চোখের পাতা কোনো রকমে মেলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেহসানার উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। কি রে ত্রিশু, তুই কি এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস? আমি এদিকে উত্তেজনায় শেষ হয়ে যাচ্ছি, আর তুই অঘরে ঘুমিয়ে আছিস। তৃষা ভাঙা গলায় জবাব দিল, তোর কি কাণ্ডজ্ঞান কোনোদিন হবে না মেহু? ভোর 6টা বাজে এখন, কি এমন রাজকার্য উদ্ধার করলি শুনি? মেহসানা যেন সোনার পাত্রই নয়, সেই মহা উল্লাসে বলল, আরে ধুর, আগে শোন, দ্য সেলিং কিং অ্যাকাউন্টটা কাল প্রায় 2 মাস পর লাইনে এসেছিস, তুই চেক করেছিস? দ্য সেলিং কিং নামটা শুনতেই তৃষার ঘুম এক নিমিষে উধাও হয়ে গেল। কপালের ব্যান্ডেজটার জায়গায় যেন নতুন করে স্পন্দন অনুভূত হলো। সে ধপ করে বিছানায় উঠে বসে বলল, আর ইউ সিরিয়াস মেহু? তা নয় তো কি। শোন, আচ্ছা কলেজে আসতে পারবি? তাহলে সামনাসামনি বলতে পারতাম। তৃষার ওষ্ঠপ্রান্তে হ্যাঁ শব্দটি এসেও যেন থমকে গেল। এক মুহূর্তের জন্য জানালার বাইরে উদীয়মান সূর্যের রক্তিম আভার দিকে চেয়ে সে স্তব্ধ হয়ে রইল। মেহসানার উচ্ছ্বাস তাকে টানলেও তার অন্তরাত্মার গহীনে এক অদ্ভুত দায়বদ্ধতার সুর বেজে উঠল, যার উত্তর খুঁজতে সে কাল সারাটি রাত নির্ঘুম কাটিয়েছে। মেহসানা ওপাশ থেকে তাগাদা দিয়ে বলল, কি রে, চুপ করে আছিস কেন? চলে আয় না দ্রুত। তৃষা মৃদু এক দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো যে প্রদীপের শিখা কাল এক ঝটকায় তার কপাল রক্তাক্ত করে দিয়েছে, সেই শিখাটি আসলে নিভে যাওয়া যন্ত্রণায় ছটফট করছে। মাতৃহীন সেই একাকী রাজকন্যাটি এখন তার মনের কোণে এক বিশাল জায়গা দখল করে নিয়েছে। তৃষা ধীর স্থির কণ্ঠে মেহসানাকে বলল, আজকে পসিবল না রে, ইভেন এই সপ্তাহেও পসিবল না। আমার জন্য একটা কাজ আছে, পারলে তুই একবার আসিস? মেহসানা এবার কিছুটা বিরক্ত হলো। তৃষা তার বহু পুরাতন বান্ধবী বলা চলে গ্রামে একসাথে পড়াশোনা করত। তারা শহরেরও একই কলেজে ভর্তি হয়েছিল তারা। তবে মাসখানেক আগে তৃষা রাজধানীতে চলে আসায় সেখানেও নিজের সবকিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছে মেহসানা। একই কলেজে ভর্তি হয়েছে পুনরায় তারা। সবকিছুতেই সাথ দিয়েছে তৃষার। হুট করেই তার এমন জবাবে কিঞ্চিত চিন্তিত হলো সে। তোকে কেউ কিছু বলেছে? মেহসানের এমন প্রশ্নের কিছুটা অবাক হলো তৃষা। কে কি বলবে? তাহলে কিছু হয়েছে তোর? না রে মা, কিন্তু হুট করে এমন প্রশ্ন কেন? না, হঠাৎ করে এমন নাকচ করলি? এমনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ হাফিজ, আমি রেডি হইনি, আজকে একটু আর্লি ক্লাস আছে। আল্লাহ হাফেজ। বেলা ক্রমশ বেড়েই চলেছে, তবে তৃষার ব্যথাতুর কপালটার যন্ত্রণাটা কমার নামই নিচ্ছে না যেন। সকালে তপ্ত রোদটা জানালার পর্দা ভেদ করে মেঝেতে এসে পড়েছে। বিদ্যমান কপালের অস্থির যন্ত্রণাদায়ক দপদপানিটা সঙ্গে সঙ্গে তৃষা ধীর পায়ে বিছানা থেকে নেমে মেঝের ওপর পা রাখল। সারা রাত নির্ঘুম কাটানোর একটা ক্লান্তি তার সারা শরীরে লেপ্টে আছে। আলসেমি মাখা পায়ে সে অশ্বমের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে শীতল জলের ঝাপটা দিতেই
রাতের সেই দুঃস্বপ্নের ঘরটা যেন কিছুটা কাটল। ভেজা মুখটা তোয়ালে দিয়ে মুছে সে ঘর থেকে বের হয়ে এলো। এবার সে ধীরে স্থিরভাবে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। অবিন্যস্ত চুলগুলো বাগে আনতে হাতে চিরুনিটা তুলে নিল। দীর্ঘ কেশরাশির ভেতর চিরুনি চালনা করতে করতে হঠাৎই তার নজর পড়ল আয়নার ওপর। সেখানে নিজের প্রতিচ্ছবি ঠিক পাশেই অস্পষ্ট আর একটা ক্ষুদ্র অবয়ব দেখা যাচ্ছে। তৃষা হাতে চিরুনিটা থামিয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখল গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করেছে সিফরা। মেয়েটার গায়ে সেই বারবি ফ্রকটা কুঁচকে আছে, আর দুই হাত দিয়ে বড্ড যত্ন করে একটা টেডি বিয়ারকে বুকের সাথে জাপটে ধরে রেখেছে সে। তৃষা কিছুটা অবাক হলো। কালকে সেই হিংস্র মেয়েটার সাথে আজকের এই কচি মুখটার যেন কোনো মিলই নেই। তৃষা ধীর স্বরে জিজ্ঞেস করলো, কিউটি, তুমি এখানে কেন সোনা? আমাকে ডাকলে আমিই যেতাম। সিপ্রা কোনো উত্তর না দিয়ে আরো কাছে এগিয়ে এলো। তার সেই হালকা নীলাভমণি দুটো আজ অপরাধ বোধে শিখত। তৃষার হাঁটুর কাছে এসে দাঁড়িয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সরি। মিষ্টি রিনরিনে কণ্ঠটাই তীব্র অনুশোচনায় উচ্চারিত সরি শব্দটা প্রতিধ্বনিত হলো সমগ্র কক্ষে। তৃষা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে হাঁটু মুড়ে সিফরার উচ্চতায় বসে পড়ে অবাক হয়ে শুধালো, হঠাৎ সরি কেন কিউটি পাই? সিফরা এবার তার ছোট্ট আঙুল দিয়ে তৃষার কপালে সাদা ব্যান্ডেজটা নির্দেশ করলো। তার স্নিগ্ধ মিষ্টি সেই আদুরে কণ্ঠস্বরটা এবার করুণ সুরের মতো শোনালো। কাল তোমাকে অনেক ব্যথা দিয়েছে তো, তাই পাপা কাল রাতে কলে অনেক বকা দিয়েছে আমাকে। পাপা বলল আমি যদি সরি না বলি তাহলে পাপা আর ফিরবে না। তৃষা মুহূর্তেই বুঝলো আর্য দূর থেকেও তার মেয়ের শাসনের হাল ছাড়েনি। সিফরার ওই কচি গলায় পাপা ডাকটা আর চোখে ছলছল করা জল দেখে তৃষার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে আলতো করে সিফরার নরম জলে হাত রেখে বলল, তুমি পাপাকে বলে দিও কিউটি পাই, আমি একদম রাগ করিনি। আর তুমি যদি আমার বন্ধু হও তবে তো ব্যথা থাকবেই না। সিফরা এবার নিজের নীলাভ চোখের এক আদরে দৃষ্টি মেলে তৃষার মুখের দিকে চাইল। এ যেন এক অদ্ভুত নীরবতা, যেখানে কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল মহাকাল। এই প্রথমবার সিফরা তার ছোট্ট পবিত্র হৃদয়ের সমস্ত আগল খুলে দিয়ে তৃষাকে পূর্ণ দৃষ্টিতে দেখল। সে দেখল যে মানুষটাকে সে কাল আঘাত করেছে তার চোখে একটু ক্রোধ নেই, বরং সেখানে বয়ে যাচ্ছে মমতার এক ফল্গু ধারা। তৃষাও মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগলো সিফরাকে। কালকে সেই ক্রোধিত বাচ্চাটি যেন এক নিমেষেই ধুলোয় মিশে গেছে। এখন তার সামনে দাঁড়িয়ে আছে 5 বছরের ছোট্ট স্নিগ্ধ এক আদুরে সিফরা, যার চোখে শরতের আকাশের মতো শুভ্র এক আশ্বাস। সিফরার নরম হাতের আঙুলগুলো যখন তৃষার হাতের তালুতে এসে একটু ভরসা খুঁজল, তখন তৃষার মনে হলো মাতৃহীন এই নিঃসঙ্গ কুড়িটি বোধহয় এবার পাপড়ি মেলার জন্য একজন মালি খুঁজে পেয়েছে। সিফরা ছোট্ট স্বরে বলল, তুমি কি সত্যিই আর ব্যথা পাচ্ছ না? তৃষা হাসল সামান্য, অতঃপর সিফরাকে পরম মমতায় বুকের খুব কাছে টেনে নিল। সিফরার গায়ের সেই পবিত্র শিশুদের সুবাস তৃষার সমস্ত ক্লান্তি হরণ করে নিল মুহূর্তেই। এই একটি পলকে তারা দুজনে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেল। তৃষা সিফরার আদুরে কপালে স্নিগ্ধ চুমু দিয়ে বরাবরের ন্যায় মিষ্টি কণ্ঠে বলল, না মাম্মা। হামিদা বেগম বরাবরই ভীষণ অভিজ্ঞ ধাঁচের রমণী। ব্যবহার অতি মিষ্টি হলেও তার তীক্ষ্ণ চাহনি এড়িয়ে মিথ্যাচার করাটা বড্ড দুষ্কর। এক একটা সূক্ষ্ম কথার তীক্ষ্ণ শুলে মানুষকে অতি সহজে বিদ্ধ করেন তিনি। আর প্রতিপক্ষ যদি হয় তৃষার মতো এমন আনাড়ি, তাহলে তো কথাই নেই। শুকনীরের ড্রয়িং রুমের স্নিগ্ধ পরিবেশে আজ এক অদ্ভুত থমথমে ভাব বিরাজ করছে। দুপুরের কড়া রোদ্দুর জানালার ভারী পর্দা ভেদ করে কার্পেটের ওপর এসে আশ্রে পড়েছে। সোফায় আসীন উপস্থিত সকলে, মাঝখানে উপবিষ্ট হামিদা বেগম। যদিও আগে এ বাড়িতে তার যাতায়াত ছিল কালে ভদ্রে, কিন্তু তৃষার বিয়ের পর থেকে যেন তার আগমনের জোয়ার এসেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষার কপালে লেপ্টে থাকা ব্যান্ডেজটার দিকে তাকিয়ে দ্বিতীয়বারের মতো আবারও শুধালেন, কি হলো তৃষা, বলছো না কেন? কি হয়েছে কপালে?
তৃষা বরাবরই একটা জিনিসে খুব কাঁচা, তা হলো এই মিথ্যা বলা। যেখানে একবার মিথ্যা বলতেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে, সে সেখানে পরপর 2বার মিথ্যা বলেও হামিদা বেগমের প্রশ্নের শুল থেকে নিজেকে কিছুতেই ছাড়তে পারছেন না সে। সকলের অলক্ষ্যে সে একবার টেডি বিয়ার হাতে দূরে দাঁড়িয়ে থাকা টুইঙ্কেলের দিকে তাকালো। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি, তার ডাগর চোখের কোণে ভয়ের ছায়া স্পষ্ট। ঝুমার মুখে সে শুনেছে মেয়েটি বড্ড ভীত, কেননা মায়ের মৃত্যুর পর টুইঙ্কেলের সার্বক্ষণিক দেখার দায়িত্ব যার উপর বর্তেছিল সেই পরিচারিকাটির শারীরিক নিগ্রহের ক্ষত আজও টাটকা টুইঙ্কেলের ছোট্ট দেহে। তাই হয়তো অযাচিত কারণেই ভয় পাচ্ছে মেয়েটি। তৃষা অগোচরে মুচকি হেসে আশ্বস্ত করল তাকে। অতপর হামিদা বেগমের দিকে তাকিয়ে একদম অকুণ্ঠ চিত্তে সে বলল, বিশেষ কিছু না চাচিমা, আসলে ওই যে ড্রয়িং রুমের বড় ফুলদানিটা সরাতে গিয়ে বিপত্তি, অসাবধানতাবশত কোনাটা লেগে গেছে, এই আর কি। তৃষার কথাগুলো বিশ্বাসযোগ্য হলো না হামিদা বেগমের কাছে। তার অনুসন্ধিত সূচক দুটো একবার তৃষার দিকে আর একবার ত্রস্ত টুইঙ্কেলের দিকে ঘুরে এলো। সত্যি তো? জি। হামিদা বেগম আরও কিছু প্রশ্নের ফের পুনরাবৃত্তি করতে উদ্যত হতেই পাশ থেকে সাবরিনা ছোপা সেরে উঠে দাঁড়িয়ে বলল, উফ আম্মু, ইদানিং তোমার ওকালতির স্বভাবটা বড্ড বেড়েছে। তুমি কি এখানে ভাবির খোঁজখবর নিতে এসেছো, নাকি তাকে প্রশ্ন করে ভরিয়ে দিতে? হামিদা বেগম মেয়ের কথায় বাধা দিতে যেতেই পাশ থেকে মৃত্তিকা ফের বলল, হ্যাঁ আম্মু, রাখো তো। অতপর সে তৃষার দিকে তাকিয়ে বলল, চলো তো ভাবি, শুনেছি তুমি অনেক ভালো পাস্তা বানাও, আমার ফেভারিট, চলো একটু বানিয়ে খাওয়াবে। তৃষা মৃদু হেসে বলল, একটু একটু পারি, আচ্ছা চলো। তারপর দুজন মিলেই চটজলদি পা বাড়ালো কিচেনের দিকে। হামিদা বেগমের হাজারটা কথার হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেই হাঁপ ছেড়ে বাঁচল তৃষা। মনে মনে হাজারবার ধন্যবাদ জানালো সাবরিনা আর মৃত্তিকাকে। দুপুরের তীব্র রৌদ্র তখন স্তিমিত হয়ে এসেছে। কিছুটা ম্লান রৌদ্রের কিরণ তপ্ততা ছড়াচ্ছে ধরণী জুড়ে। দুপুরে রান্নাবাড়া সেরে একদম ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে তৃষা। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। বাহিরের ম্লান রোদটা জানালার কাজ ছুঁয়ে ওর ঘরে এসে পড়েছে। আয়নায় এক ঝলক নিজের প্রতিচ্ছবিটা দেখে একবার দীর্ঘশ্বাস ফেলল সে। কপালে ব্যান্ডেজটা এখন একটু টনটন করছে। ভেজা চুলগুলো তৎক্ষণাৎ হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত শুকিয়ে সে পা বাড়ালো নিচের দিকে। 30 বছরের চৌকস নেভি ক্যাপ্টেন আর্য এহসান, সুঠাম দেহের অধিকারী আর্যর তীক্ষ্ণ চোয়ালে সর্বদাই পেশাদারি গাম্ভীর্য বিদ্যমান। কাল নিজের অজান্তেই সে একটু বেশি কঠোর হয়ে পড়েছিল তার ছোট্ট মেয়েটির ওপর। যে শাসন স্নেহের আবরণে ঢাকা থাকার কথা ছিল তা আচমকাই রূঢ় কর্তব্যের আঘাতে বড় বেশি কড়া হয়ে বিঁধেছে। তাই নিজের অনুশোচনা থেকেই সে ঠিক করলো এই ফাঁকা সময়টাতে একবার মেয়েটার সাথে কথা বলবে। সে উদ্দেশ্যেই তৎক্ষণাৎ পাশ থেকে ফোনটা তুলে ডায়াল করলো পরিচিত নম্বরে। দুপুরের খাবারের তোড়জোড়, এমনিতেই বেলা চড়ে গিয়েছে বিলম্ব রান্নার দরুন। তাই ব্যস্ত হাতে তৃষা তড়িঘড়ি খাবার সাজাচ্ছে টেবিল জুড়ে। হঠাৎ কিছুটা দূরত্বে অবস্থিত ল্যান্ডফোনটা বেজে উঠল। একটানা কর্কশ শব্দে চারপাশটা যেন কেঁপে উঠছে। ঝুমাকে একবার ডাকলো তৃষা, তবে আশেপাশে ঝুমাসহ সবাই অনুপস্থিত দেখে তৃষাই দ্রুত পায়ে এগিয়ে গেল। ভেজা হাতটা দ্রুত টিস্যু দিয়ে মুছে রিসিভারটা কানে তুলে নিয়ে অতি মৃদু স্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ভেসে আসা মেয়েলি সুরেলা কণ্ঠটাই 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল। গম্ভীর ক্যাপ্টেন আর্য এহসান পরক্ষণেই ভ্রুকুটিপূর্বক জল শক্ত করে প্রশ্ন ছুড়ল, ঝুমা? একগুচ্ছ কেশরাজ অবাধ্য হয়ে ললাটে লুটিয়ে পড়েছে তৃষার। বাতাসের ছন্দে সেগুলো নৃত্য করছে অবাধ্য প্রেমিকের ন্যায়। আর তাতেই কিছুটা বিরক্ত তৃষা। ব্যস্ত হাতে সেগুলো কানের পিছে গুছতে গুছতে সে বলল, না, আমি তৃষা। তৃষা নামটা কর্ণকুহরে পৌঁছাবা মাত্র থামল আর্য। স্তব্ধ নির্বাক সে দৃষ্টিতে অতিবাহিত হলেও বেশ কিছুটা সময়। অপর পাশ থেকে তখনও ভেসে আসছে কিছু প্রশ্নোত্তক শব্দ। কে বলছেন? আরে ফাইজলামি করেন নাকি? ধুর, রাখুন তো। একা একা কথাগুলো বলেই ফোন কেটে দিল তৃষা। তৃষা ফোন কেটে দিতেই আর্যর মুখাবয়বে ফের গাম্ভীর্য ফুটে উঠল।
সেও কিছুটা বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। আনমনে উচ্চারণ করলো, ড্যাম ইট। মধ্যাহ্ন ভোজন সেরেই এই বিদায় নিয়েছেন হামিদা বেগমরা। পুরো বাড়ি জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। তৃষা তখন মাত্রই ডাইনিং টেবিলের কাজ শেষ করে গুছিয়ে উঠতে যাচ্ছিল। হঠাৎ ওর মনে হলো কেউ একজন ওর পেছনে দাঁড়িয়ে আছে, খুব সন্তর্পণে, যেন নিঃশ্বাসের শব্দটুকু কেউ শুনতে না পায়। তৃষা ঘাড় গুড়িয়ে দেখল দরজার আড়ালে অর্ধেক শরীর লুকিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট টুইঙ্কেল। ওর সেই নীলাভ চোখ দুটির ডাগর ডাগর দৃষ্টিতে এখনও রেশমি কুয়াশার মতো একরাশ বিস্ময় আর জড়তা। হাতে সেই প্রিয় টেডি বিয়ারটা শক্ত করে আঁকড়ে ধরে আছে সে। তৃষা আলতো হেসে ডাকল, কি হয়েছে সুইটি? ওখানে দাঁড়িয়ে কেন? এসো আমার কাছে। টুইঙ্কেল ধীর পায়ে এগিয়ে এলো। ওর ছোট্ট পা ফেলার শব্দ যেন কার্পেটে হারিয়ে যাচ্ছে। তৃষার একদম কাছে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর হঠাৎ মুখ তুলে চাইল। ওর সে মায়াবী কণ্ঠে ভাঙা ভাঙা স্বরে প্রশ্ন করল, তুমি আমায় বাঁচালে কেন? তৃষা অবাক হওয়ার ভান করে কপালে লেপটে থাকা ব্যান্ডেজটাতে আঙুল ছুঁয়ে স্মিত হেসে বলল, কই বাঁচালাম, আমি তো সত্যিটাই বললাম। টুইঙ্কেল মাথা নাড়ল। ওর চোখের মনি দুটো চিকচিক করছে। না, তুমি মিথ্যা আবার বলেছ। ফুলদানিটা তো আমি তোমার মাথায় মেরেছিলাম, তাহলে তুমি কেন আমায় বাঁচালে? তোমার তো অনেক লেগেছে, তাই না? তৃষা এবার ডাইনিং চেয়ার ছেড়ে হাঁটু মুড়ে বসলো মেঝেতে, ঠিক টুইঙ্কেলের উচ্চতায়। ওর তুলতুলে গাল দুটো যেন লাল আপেলের মতো হয়ে আছে। তৃষা আলতো করে টুইঙ্কেলের কচি হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। একরাশ মুগ্ধতা নিয়ে ওর নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পৃথিবীর সব পবিত্রতা যেন এই ছোট্ট মেয়েটার চোখে মুখে মাখানো। অতঃপর খুব নরম সুরে বলল, একটুও লাগেনি। জানো তো টুইঙ্কেল, পৃথিবীতে কিছু কিছু চোট থাকে যা অন্যকে বাঁচানোর আনন্দে নিমিষেই সেরে যায়। আমি না হয় একটু বকা খেতাম, কিন্তু তোমার ওই ছোট্ট মনে ভয় দানা বাঁধলে আমার খুব কষ্ট হতো। টুইঙ্কেল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এ বাড়িতে ওর জন্য শাসন আছে, নিয়ম আছে, এমনকি একাকিত্বের পাহাড়ও আছে, কিন্তু এমন নিঃস্বার্থ আগলে রাখার মানুষ বোধহয় খুব একটা দেখেনি সে। ও অস্ফুট স্বরে বলল, কিন্তু কেন? তুমি তো আমায় চেনো না ঠিক করে, আর আমি তোমাকে ব্যথাও দিয়েছি। তৃষা টুইঙ্কেলের নাকের ডগায় আলতো করে একটা টোকা দিল, তারপর মিষ্টি হেসে বলল, আরে ফ্রেন্ড তো ফ্রেন্ডের জন্য এটুকু করেই, তাই না? টুইঙ্কেলের চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। টেডি বিয়ারটা বুকের সাথে আরো জোরে চেপে ধরে সে শুধালো, তুমি তুমি আমার ফ্রেন্ড সত্যি? তৃষা ওর দুই কান টেনে দিয়ে বলল, অবশ্যই। এখন যদি তুমি রাজি হও তবে আমরা আজ থেকেই বেস্ট ফ্রেন্ড। কি বলো, হবে নাকি ফ্রেন্ডশিপ? টুইঙ্কেলের মুখে এতক্ষণ এক চিলতে হাসি ফুটে উঠল। মেঘলা আকাশে এক চিলতে রোদ্দুর উঠলে যেমন দেখায়, ওর হাসিটা ঠিক তেমনই স্নিগ্ধ। ও লাজুক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আচ্ছা, তাহলে আমরা ফ্রেন্ড, পাক্কা ফ্রেন্ড। তৃষা হাসলো। ওর মনে হলো কপালে ওই সামান্য আঘাতটার বিনিময়ে ও এক টুকরো জান্নাত খুঁজে পেয়েছে এই বাড়িতে। টুইঙ্কেল হঠাৎ ওর ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে তৃষার গাল ছুঁয়ে দিল। পরম মমতায় তৃষা ওকে বুকের মাঝে জড়িয়ে ধরল। বাহিরে তখন সন্ধ্যা নামছে, আর শুকনীরের চার দেয়ালে এক নতুন সম্পর্কের বীজ অঙ্কুরিত হচ্ছে। সন্ধ্যাটা আজ শুকনীরের দেয়ালগুলোতে এক নতুন রঙের প্রলেপ বুলিয়ে দিয়ে গেল। যে মেয়েটি সারাদিন নিজের ভেতরে এক দুর্ভেদ্য দেয়াল তুলে বসে থাকত, সেই ছোট্ট টুইঙ্কেল আজ তৃষার আদল ছাড়তেই চাইছে না। আগন্তুক তৃষা যে কখন তার একাকিত্বের মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো নেমে এসেছে তা সে নিজেও হয়তো বুঝতে পারেনি। টুইঙ্কেলের সেই অবিশ্বাসের মেয়েগুলো তৃষার স্নেহের পরশে যেন শরতের শুভ্র কাশবনের মতো হালকা হয়ে মিলিয়ে গেল। যে শিশুটি কাউকে বিশ্বাস করতে ভয় পেত, যার কাছে বড়দের শাসন মানে ছিল এক আতঙ্কের নাম, আজ সে তৃষার কোলের ওমে খুঁজে পেয়েছে পরম নির্ভরতা। এই অল্প কয়েক ঘন্টার আলাপেই তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধুত্বের সেতু তৈরি হয়ে গেল, যা বছরের পর বছর পাশে থেকে অনেকে গড়তে পারে না। রাত তখন অনেকটা গভীরে। চারদিকে নিস্তব্ধতা চিরে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে।
টুইঙ্কেলকে ঘুম পাড়িয়ে তৃষা নিজের রুমে ফিরেছে কিছুক্ষণ আগে। এ অজানা নিস্তব্ধতা শুকনিটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। এমন সময় আবারও ফোন দিল আর্য, তবে এবার আর ল্যান্ডফোনে নয়, ঝুমার মোবাইল ফোন মারফত সে কল করলো তার কলেজার টুকরো টুইঙ্কেলের কাছে।